আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইকোনমির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম। সার্কুলার ফ্লো অফ ইনকামে আমরা বুঝবো টাকা কিভাবে একটা অর্থনীতিতে ঘুরে বেড়ায়, একটা হাত থেকে আরেকটা হাতে যায়, অর্থাৎ হস্তান্তর হয়। তো সার্কুলার ফ্লো অফ ইনকামে আমরা দেখে নেব মানি অ্যান্ড গুডস অ্যান্ড সার্ভিস। এটা হচ্ছে অপোজিট ডাইরেকশনে ফ্লো করে, একদিকে টাকা যায়, উল্টো দিকে গুডস অ্যান্ড সার্ভিস অর্থাৎ পণ্য বা পরিষেবা যায়। এবং দুটোই হচ্ছে অপোজিট ডাইরেকশনে ফ্লো করে, কিন্তু একটা ক্লোজ সার্কিটে ফ্লো করে। চলো বুঝে নেওয়া যাক। একটা টু সেক্টর ইকোনমি আমরা এটা বোঝার জন্য অ্যাজিউম করব। টু সেক্টর ইকোনমি বলতে এই ইকোনমিতে দুটো ইউনিট আছে, দুটো ইকোনমিক ইউনিট আছে। প্রথমটা হচ্ছে হাউস হোল্ডস অর্থাৎ ঘর গৃহস্থী, যেখানে মানুষজন থাকে। এবং দ্বিতীয়টা হচ্ছে বিজনেস ফার্মস অর্থাৎ ব্যবসায়ী যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে। তো এই হাউস হোল্ড এবং বিজনেস ফার্মের মধ্যে ইকোনমিতে কন্টিনিউয়াসলি ইন্টারাকশন হয়। হাউস হোল্ড থেকে বিজনেস ফার্মরা পায় হচ্ছে ফ্যাক্টর সার্ভিসেস, তার বদলে বিজনেস ফার্মরা হাউস হোল্ডকে দেয় হচ্ছে ফ্যাক্টর পেমেন্টস। ফ্যাক্টর সার্ভিসেস এবং ফ্যাক্টর পেমেন্টস মানে কি? ফ্যাক্টর সার্ভিসেস বলতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদন করার যেই সমস্ত সামগ্রী প্রয়োজন হয়। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রোডাকশন করার জন্য যেই ফ্যাক্টরগুলো দরকার হয় বা প্রয়োজনীয় হয়। তো ইকোনমিক ভাষায় যে কোনো প্রোডাক্ট, যে কোনো গুডস বা সার্ভিস প্রডিউস করার জন্য চারটে ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। প্রথমটি হচ্ছে ল্যান্ড, একটা জমির প্রয়োজন হয়। সেটা ফিজিক্যাল ল্যান্ডও হতে পারে, আবার ডিজিটাল ল্যান্ডও হতে পারে। আজকাল আমরা জানি যে অনেক ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, যেমন এই ভিডিওটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। তো এটার জন্য কোনো ফিজিক্যাল ল্যান্ডের তো প্রয়োজন হয় না, কিন্তু ডিজিটাল ল্যান্ড অর্থাৎ স্পেকট্রাম, ব্যান্ডউইথ ইত্যাদি এই জিনিসগুলোর প্রয়োজন হয়। তো ল্যান্ড ফিজিক্যালও হতে পারে, আবার ডিজিটালও হতে পারে। দ্বিতীয় সামগ্রী যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লেবার, অর্থাৎ সেই ল্যান্ডের মধ্যে একটা ফ্যাক্টরি লাগানো হবে বা একটা উৎপাদনের কিছু সামগ্রী লাগানো হবে, যেখানে শ্রমিকরা, লেবাররা কাজ করবে। লেবাররা স্কিলড হতে পারে বা আনস্কিলড হতে পারে। তৃতীয় সামগ্রী যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ একটা পুঁজি প্রয়োজন হবে। যে কোনো বিজনেস স্টার্ট করতে প্রথমে একটা পুঁজির দরকার পড়ে, টাকা পয়সার দরকার পড়ে, যেটা দিয়ে ল্যান্ড, লেবার এবং বিজনেসের বিভিন্ন যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো পারচেস করা হয়। এবং চতুর্থ এবং লাস্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন হচ্ছে অন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ একজনকে উদ্যোগ নিতে হয়, একজন বা একাধিক জনকে এই ল্যান্ড, লেবার, ক্যাপিটালকে একসাথে এনে কোনো জিনিস প্রডিউস করার জন্য উদ্যোগ নিতে হয়। তো অবভিয়াসলি এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোনো প্রোডাকশন প্রসেসে লাগিয়ে সেখান থেকে আমরা রিটার্ন এক্সপেক্ট করি। এটা একটা ইকোনমিক ট্রানজাকশন, অর্থাৎ এখানে কোনো জিনিস কিন্তু ফ্রিতে হচ্ছে না, সবকিছুর একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আছে। তো ল্যান্ড থেকে যেই জিনিসটা রিটার্ন পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে রেন্ট, অর্থাৎ ল্যান্ডের ভাড়া বা ল্যান্ডের থেকে টাকা। সেটা ভাড়ার ফর্মে হতে পারে, আর যদি নিজের ল্যান্ড হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয় যে আমি নিজেকেই নিজে রেন্ট দিচ্ছি। তো ল্যান্ড থেকে আমরা যে জিনিসটা রিটার্ন পাই সেটা হচ্ছে রেন্ট। নেক্সট, লেবার থেকে রিটার্ন পাই ওয়েজেস বা স্যালারিজ। লেবার থেকে আমরা হাজিরা বা বেতন, বা লেবার দিয়ে লোকে হাজিরা বা বেতন সেটা পায়। তারপরে ক্যাপিটাল ইনভেস্ট করে যেটা রিটার্ন পাওয়া যায় সেটা হচ্ছে ইন্টারেস্ট বা ডিভিডেন্ড। ক্যাপিটালকে যদি আমরা শেয়ার ফর্মে ইনভেস্ট করি তাহলে সেখান থেকে আসবে আমাদের ডিভিডেন্ডস অর্থাৎ প্রফিটের একটা ভাগ। আর ক্যাপিটালকে যদি আমরা লোন হিসাবে ইনভেস্ট করি সেখান থেকে আসবে ইন্টারেস্ট বা বিহাজ। এবং লাস্টলি অন্টারপ্রেনিয়রশিপের রিটার্ন হচ্ছে প্রফিট। একজন ব্যক্তি বেসিক্যালি উদ্যোগ নেয় একটা প্রোডাকশন করার জন্য, একমাত্র তার লক্ষ্য সেটা কিন্তু প্রফিট অর্থাৎ লাভ জেনারেট করা। তো এই চারটাকে একসাথে বলে ফ্যাক্টর পেমেন্টস। তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা ফ্যাক্টর সার্ভিস থেকে আমরা পাই হচ্ছে ফ্যাক্টর পেমেন্টস। তো হাউস হোল্ড এই ফ্যাক্টর সার্ভিসেস গুলো বিজনেস ফার্মদের দেয়। হাউস হোল্ডে যেই মানুষগুলো থাকে যারা ওয়ার্কিং এজে আছে তারা ফ্যাক্টর সার্ভিসেস প্রোভাইড করে বিজনেস ফার্মদের, এবং বিজনেস ফার্মরা তার বদলে ফ্যাক্টর পেমেন্টস তাদেরকে প্রোভাইড করে। এবার হাউস হোল্ড গুলো যেই ফ্যাক্টর পেমেন্ট গুলো পায়, অর্থাৎ যেই টাকাগুলো পায় তাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন উপনিবেশ করার জন্য বিজনেস ফার্মে, সেই টাকাগুলো তারা খরচা করে। কিসে খরচা করে? কনজাম্পশন এক্সপেন্ডিচার হিসাবে তারা খরচা করে। কনজাম্পশন এক্সপেন্ডিচার বলতে বাজারে বিভিন্ন গুডস বা সার্ভিস কেনার জন্য যেই টাকাটা হাউস হোল্ড থেকে বাজারে দেওয়া হয় বা খরচা করা হয়। তো হাউস হোল্ড থেকে যায় কনজাম্পশন এক্সপেন্ডিচার বিজনেস ফার্মদের কাছে, এবং বিজনেস ফার্ম তার বদলে কোনো গুডস বা সার্ভিসেস প্রোভাইড করে হাউস হোল্ডদের। তো এটাই হচ্ছে বেসিক সার্কুলার ফ্লো অফ ইনকাম, অর্থাৎ হাউস হোল্ড এবং বিজনেস ফার্মদের মধ্যে এই কন্টিনিউয়াস ইন্টারাকশনটাকে বলা হয় সার্কুলার ফর্ম অফ ইনকাম। এবং এখানে আমরা দেখছি
যে টাকা একদিকে মুভ করছে এবং উল্টো দিকে গুডস অ্যান্ড সার্ভিসেস মুভ করছে। এবারে যদি এই ডায়াগ্রামটাকেই যদি আমরা দুটো পার্টে ভাগ করি, তাহলে আমরা দেখব যে একদিকে হাউসহোল্ড থেকে বিজনেস ফার্মের কাছে যাচ্ছে ফ্যাক্টর সার্ভিসেস, অর্থাৎ এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো হাউসহোল্ড প্রোভাইড করছে বিজনেস ফার্মদের। তার বদলে বিজনেস ফার্মরা হাউসহোল্ডদের প্রোভাইড করছে গুডস অ্যান্ড সার্ভিসেস, কোনো পণ্য বা পরিষেবা হাউসহোল্ডদের প্রোভাইড করছে। এটাকেই বলে হচ্ছে দ্য রিয়াল ফ্লো, অর্থাৎ এখানে কিন্তু কোনো টাকার বিষয় নেই, এখানে একটা সার্ভিসের বদলে অন্য সার্ভিস বা গুডস পাওয়া যাচ্ছে। তো এটাকে রিয়াল ফ্লো বা ফিজিক্যাল ফ্লো বলা হয়, অর্থাৎ অর্থবিহীন, টাকাবিহীন ট্রানজ্যাকশন, সেটাকে রিয়াল ফ্লো বা ফিজিক্যাল ফ্লো বলা হয়। এনশিয়েন্ট টাইমসে যখন টাকা ছিল না, তখন কিন্তু এভাবে করেই ইকোনমিটা চলতো, বার্টার সিস্টেমের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমার কাছে যদি একটা গরু আছে, সেই গরুটাকে আমি বাজারে বিক্রি করে আমি তার বদলে 4টে ছাগল যদি আমি চাই, আজকে আমার বাড়িতে মটর হবে, তো আমাকে কি করতে হবে? সেই গরুটাকে নিয়ে আমাকে বাজারে যেতে হবে এবং এমন একজন ব্যক্তিকে আমাকে খুঁজে বার করতে হবে যে একটা গরু নিতে চায় আমার থেকে এবং তার থেকে আমি 4টে ছাগল পাবো, তার কাছে আছে এবং সে সেটা বিক্রি করতে চায়। তো এনশিয়েন্ট টাইমসে এরকমই বার্টার সিস্টেমের মাধ্যমে কিন্তু ইকোনমিক ট্রানজ্যাকশন হতো। কিন্তু এই ট্রানজ্যাকশনের যেটা বিশাল সমস্যা, সেটাকে বলে হচ্ছে দ্য ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস, অর্থাৎ আমার কাছে একটা গরু থাকতে হবে এবং এমন একজন ব্যক্তিও বাজারে আমাকে খুঁজে বার করতে হবে যে একটা গরু নিতে চায় এবং তার বদলে 4টে ছাগল আমাকে দিতে চায়। তো এরকম ব্যক্তিকে খোঁজার জন্য হতে পারতো যে অনেকটা সময়ও, অনেক সময় কেটে যেত, কয়েকদিন বা কয়েক মাসও লেগে যেতে পারতো এই এক্সচেঞ্জটা করার জন্য। ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস এর প্রবলেমটা বার্টার সিস্টেমের একটা ক্রনিক প্রবলেম, যার জন্য আমরা হচ্ছে একটা নতুন সিস্টেমে আসলাম যেখানে টাকা দিয়ে ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ আমার যেই জিনিসটা প্রয়োজন সেটা আমি টাকা দিয়ে কিনবো এবং যে টাকাটা পেলো তার যেই জিনিসটা প্রয়োজন সেও টাকা দিয়ে কিনে নেবে। তো তাই জন্য এই ডায়াগ্রামের সেকেন্ড ডেরিভেটিভে আমরা চলে যাব, যেটাকে বলে মানি ফ্লো, অর্থাৎ হাউসহোল্ড থেকে কনজাম্পশন এক্সপেন্ডিচার যায় বিজনেস ফার্মদের কাছে, অর্থাৎ হাউসহোল্ডরা বিজনেস ফার্মকে টাকা দেয় কিসের জন্য? কিছু ফ্যাক্টর পেমেন্টসের বদলে বিজনেস ফার্মরা হাউসহোল্ডদের ফ্যাক্টর পেমেন্ট দেয়, অর্থাৎ রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট বা প্রফিট। এটাকে বলে মানি ফ্লো বা নমিনাল ফ্লো। এখানে আমরা দেখছি টাকা হাত বদল করছে, অর্থাৎ হাউসহোল্ড থেকে বিজনেস ফার্মের কাছে টাকা যাচ্ছে, আবার উল্টো বিজনেস ফার্মের কাছেও হাউসহোল্ডের কাছে টাকা যাচ্ছে। তো এই দুটো ডায়াগ্রাম, অর্থাৎ রিয়াল ফ্লো এবং মানি ফ্লো, সেটা কিন্তু এই টু সেক্টর ইকোনমি এই ডায়াগ্রাম থেকে ডিরাইভ করা হয়েছে। আচ্ছা, তবে আরেকটা জিনিস বন্ধুরা, হাউসহোল্ডরা যেই টাকাগুলো বিজনেস ফার্মদের থেকে পায় ফ্যাক্টর পেমেন্ট হিসাবে, সেই সমস্ত টাকাই কি তারা খরচা করে দেয় কোনো জিনিস কনজিউম করার জন্য, কোনো জিনিস উপভোগ করার জন্য বা ইউজ করার জন্য? সেটা কিন্তু না। বিশেষ করে ডেভেলপিং ইকোনমিতে আমরা দেখি যে হাউসহোল্ডসরা কিন্তু কিছু পোর্শন অফ দেয়ার ইনকাম, কিছু পোর্শন অফ দেয়ার টাকা ওরা কি করে, সেভিংস হিসাবে ওরা রেখে দেয় কোনো বিপদ আপদে খরচা করার জন্য বা অ্যাজ আ বাফার। তো এই সেভিংস গুলো যদি হাউসহোল্ড নিজেদের কাছে রেখে দেয়, তাহলে এই সেভিংসের টাকাগুলো কিন্তু এই সার্কুলার ফ্লো অফ মানি পার্ট কিন্তু হবে না, টাকাটা ফ্লো করবে না, টাকাটা একটা জায়গায় পড়ে থাকবে, অর্থাৎ আইডেল থাকবে। এবং টাকা যদি একটা জায়গায় পড়ে থাকে, আইডেল যদি থাকে, তাহলে কিন্তু ইকোনমিক গ্রোথ হয় না। টাকা যতক্ষণ হস্তান্তর করবে ততক্ষণই কিন্তু ইকোনমিক গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে। তো এই হাউসহোল্ডদের কাছে সঞ্চিত যে ধন রয়েছে, সঞ্চিত যে অর্থ রয়েছে, সেটাকে আবার এই ইকোনমিক পার্ট বা করার জন্য সরকার যেই সিস্টেম নিয়ে এসছে সেটাকে বলে হচ্ছে দ্য ব্যাংকিং সিস্টেম। এই ব্যাংকিং সিস্টেমে হাউসহোল্ড নিজের সেভিংসগুলো ব্যাংকিং সিস্টেমে রাখে এবং ব্যাংক এই সেভিংসের টাকাগুলো বিজনেস ফার্মে ইনভেস্ট করে, তার বদলে বিজনেস ফার্মদের থেকে ব্যাংক রিটার্ন তোলে বা ইন্টারেস্ট তোলে এবং হাউসহোল্ডদের সেই ইন্টারেস্টে কিছু পোর্শন দেয়। তো ব্যাংকিং সিস্টেমে এই সেভিংসের টাকাগুলো সার্কুলার ফ্লো অফ ইনকামে বা অর্থনীতিতে ইনজেক্ট করে। আদারওয়াইজ যেই সেভিংসের টাকাগুলো হাউসহোল্ড নিজেদের কাছে রেখে দেয়, অর্থাৎ ব্যাংকেও রাখলো না বা খরচাও করলো না, সেগুলোকে বলে হচ্ছে লিকেজেস, কারণ ওটা এই সার্কুলার ফ্লো অফ মানির পার্ট নয়। এই গোটা সার্কুলার ফ্লোতে সেই মানিগুলোর কোনো ফাংশন নেই, সেই মানিগুলো এক জায়গায় স্থগিত হয়ে আছে এবং অর্থনীতির কোনো কাজে লাগছে। তো সেভিংস যেটা হাউসহোল্ড নিজেদের কাছে সঞ্চয় করে রাখে, ওগুলোকে বলে লিকেজেস, এবং যেই সেভিংস গুলো ব্যাংকের কাছে রাখা হয়, সেটা ব্যাংক কোনো না কোনো ফর্মে বিজনেসে ওগুলোকে ইনভেস্ট করে এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে।
তো এটাই ছিল বন্ধুরা একটা সিম্পলিস্টিক এক্সপ্লেনেশন যে কিভাবে একটা অর্থনীতিতে টাকা হস্তান্তর হয় এবং সেখান থেকে গুডস অ্যান্ড সার্ভিসেস জেনারেট হয়। খুব ছোট্ট কনসেপ্ট, সহজ কনসেপ্ট, এবং এখান থেকে কোয়েশ্চেনও আসে কম্পিটিটিভ এক্সামসে। চলো এবার দেখে নেওয়া যাক এই টপিকটা, এই ছোট্ট টপিক থেকেই কিছু কোয়েশ্চেন্স। তো কুইজ টাইপ। ফার্স্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে, ইন আ টু সেক্টর ইকোনমি দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম কনসিস্টস অফ। টু সেক্টর ইকোনমিতে সার্কুলার ফ্লো অফ ইনকামের মধ্যে কি থাকে? অপশন এ, অপশন বি, অপশন ডি। ভিডিওটা একবার পজ করে তোমরা সঠিক উত্তরটা ভেবে নাও। আচ্ছা, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, অর্থাৎ একদিকে হাউস হোল্ড এবং আরেকদিকে বিজনেস ফার্ম, এদের মধ্যেই ইন্টারাকশন হয় একটা সার্কুলার ফ্লো অফ ইকোনমিতে। তো যারা সঠিক উত্তর দিয়েছো কনগ্রাচুলেশনস। অবশ্যই নিজেদের উত্তরগুলো কমেন্ট সেকশনে লিখে দেবে, আমি পার্সোনালি তোমাদের সঠিক উত্তরগুলোকে লাইক করব। কোয়েশ্চেন 2, which of the following is a leakage of circular flow of income? সার্কুলার ফ্লো অফ ইনকামে লিকেজ কাকে বলে? পজ করে উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, তো সার্কুলার ফ্লো অফ ইনকামে লিকেজ বলতে হচ্ছে যেগুলো হাউস হোল্ড সেভিংস, যেটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে নেই। তো সেভিংস ইকুয়াল টু লিকেজেস একটা সার্কুলার ফ্লো অফ ইনকামে। লিকেজ কেন বলে? কারণ এই সঞ্চিত ধন যেটা ব্যাংকিং সিস্টেমের হাউস হোল্ডদের নিজেদের কাছে আছে, এটা নিয়ে কিন্তু কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না। টাকা যদি বাড়িতে পড়ে থাকে, টাকা যদি একটা বন্ধ কামরায় পড়ে থাকে, টাকা নিজের ভ্যালু লুজ করে যায় এবং সেটা সমাজে বা অর্থনীতির কোনো প্রয়োজনে বা কাজে লাগে না। কোয়েশ্চেন 3 তে জিজ্ঞেস করেছে, which among the following is considered an injection into the economy? পজ করে উত্তর করার চেষ্টা করো। তো আমরা এখনই বুঝলাম বন্ধুরা যে ব্যাংকিং সিস্টেম হাউস হোল্ডদের যে সেভিংসে রাখার যে টাকাগুলো সেটাকেই ইকোনমিতে ইনজেক্ট করে, যাতে বিজনেসরা ব্যাংকের থেকে লোন নিয়ে তাদের বিজনেসটাকে বাড়াতে পারে এবং ব্যাংককে রিটার্ন দেয়, যেই রিটার্নের কিছু পোর্শন ব্যাংক হাউস হোল্ডদের ফেরত দিতে পারে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, অর্থাৎ ইনভেস্টমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ইন সিম্পল টু সেক্টর ইকোনমি হাউস হোল্ড প্রোভাইডস, অর্থাৎ টু সেক্টর ইকোনমিতে হাউস হোল্ডরা কি কি সার্ভিসেস প্রোভাইড করে? পজ করে উত্তর করো। তো হাউস হোল্ডদের থেকে আমরা পাই হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়রশিপ, এগুলোকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা ফ্যাক্টর সার্ভিসেস বলে, যার বদলে হাউস হোল্ডরা পায় হচ্ছে ফ্যাক্টর পেমেন্ট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। লাস্ট কোয়েশ্চেন দেখে নেব যাতে তোমাদের কনসেপ্টটা একেবারে পরিষ্কার হয়ে যায়। Which one of the following correctly represents money flow in a two sector economy? আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামে দুটো টাইপের ফ্লো দেখলাম, একটা হচ্ছে রিয়েল ফ্লো যেটাকে ফিজিক্যাল ফ্লো বলা হয়, আরেকটা হচ্ছে মানি ফ্লো যেটাকে নমিনাল ফ্লো বলা হয়। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো সঠিক উত্তর যারা বি উত্তর করেছো তাদেরই সঠিক হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কতগুলো কোয়েশ্চেনের সঠিক উত্তর দিলে সেটা লিখে দেবে, আমি তোমাদের কমেন্টটা লাইক করব। এখানে সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার প্রোভাইড করে ফার্মসদেরকে, অর্থাৎ বিজনেসের থেকে কোনো গুডস অ্যান্ড সার্ভিস পারচেজ করার জন্য, কেনার জন্য হাউস হোল্ডরা খরচা করে এবং বিজনেস ফার্মদের টাকা দেয়। তো এটাই ছিল আজকের শর্ট কনসেপচুয়াল এক্সপ্লেনেশন ইন্ডিয়ান ইকোনমি বা ইন জেনারেল ইকোনমির উপরে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যেগুলো আমি লিখতে বললাম সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে এবং এটাও লিখবে যে নেক্সট তোমরা কোন ইকোনমিক কনসেপ্টের উপরে ভিডিও চাইছো। তোমাদের যেই কনসেপ্টসগুলো একটু জটিল লাগে বা বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে যেগুলো পরীক্ষায় আসে, সেই কনসেপ্টগুলোর উপরে আমি এরকম শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও জানবো, যাতে করে তোমাদের কনসেপ্ট ঝাঁ চকচকে ক্লিয়ার হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।